একটা জঙ্গল, যেখানে ঢোকার পর কেউ আর জীবিত ফিরে আসে না। লোকজন বলে সেই জঙ্গলে এখনো ঘুরে বেড়ায় অদ্ভুত এক অশুভ শক্তি, যে নিজের শিকার নিজেই বেছে নেয়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই জঙ্গলে একের পর এক রহস্যময় মৃত্যু ঘটে? আসলে কি এখানে কোনো অশুভ শক্তি আছে, নাকি জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? চলো জানি কাল মুভির আসল রহস্যটা। আপনি দেখছেন অপরিচিত ক্যামেরা, যেখানে হরর মুভির রহস্য সহজভাবে তুলে ধরা হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। মুভির শুরুতেই একটা রহস্যময় জঙ্গল দেখানো হয়, যার নাম ছিল অরবিট ন্যাশনাল পার্ক, যেখানে কোনো একটা প্রাণী বা কোনো এক শক্তি একটা হরিণের পেছনে ছুটছিল তাকে ধরার জন্য। এইদিকে আবার দুইজন বিদেশি পর্যটকও এই জঙ্গলে এসেছে বাঘ সম্পর্কে রিসার্চ করার জন্য। তারা এক ঘুমন্ত বাঘের খুব কাছে চলে যায় তার ছবি ওঠানোর জন্য। এরপর হঠাৎই বাঘটা তাদের উপর আক্রমণ করে, আর সে পর্যটকটা তার কাছে থাকা পিস্তল বের করে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। এই ঘটনার প্রায় 2 মাস পর একজনকে আমরা দেখতে পাই, যার নাম ছিল ক্রিস, আর তিনি এই ঘটনার সম্পর্কেই একটা আর্টিকেল লিখছিল। তিনি আবার ন্যাশনাল জিওগ্রাফিতে কাজ করতেন। তার পোষা সাপগুলোর মধ্যে একটা মিসিং ছিল, আর এটা তার জিএফ দেখে ক্রিসকে ডাক দেয়। এরপর ক্রিস দৌড়াতে দৌড়াতে সেই সাপটাকে ধরে ফেলে। আর এরই মধ্যে আবার ন্যাশনাল জিওগ্রাফি থেকে তাদের কাছে ফোন আসে একটা প্রজেক্টের বিষয়ে। এটা হলো সেই অরবিট পার্কের বাঘের উপর রিসার্চের প্রজেক্ট, যেখানে গত কয়েক মাসেই বেশ কিছু পর্যটক আর টুরিস্ট গাইড মারা গিয়েছে। এলাকার লোকজনের মতে এসব বাঘেরই শিকার। কিন্তু অবাক করার বিষয় ছিল, এসব কোনো শিকারই বাঘ খেত না, আর তাদের বিশেষ করে ঘাড়ে আঘাতের চিহ্ন থাকত। এই প্রজেক্ট পেয়ে ক্রিস ও তার গার্লফ্রেন্ড রিয়া সেই ন্যাশনাল অরবিট পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমরা 4 বন্ধুকে দেখতে পাই, দেব, ইশিকা, সাজিদ ও বিশাল। তারা ফার্ম হাউসের উদ্দেশ্যে যাচ্ছিল একটু সময় কাটানোর জন্য। দেব খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল। এর মধ্যে সামনে হঠাৎ করে একটা কালো বিড়াল চলে আসে। দ্রুত ব্রেক করে গাড়ি থামিয়ে তারা দেখে যে সেখানে কোনো বিড়ালই ছিল না। এরপর কিছু দূর সামনে যাওয়ার পর হঠাৎই তাদের গাড়িটা বন্ধ হয়ে যায়, আর গাড়ি থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। দেব গাড়ি থেকে নেমে ইঞ্জিনটা চেক করে দেখে যে সেখানে সেই বিড়ালের লাশটা আটকে ছিল। এরপর তারা সবাই মিলে গাড়িটা ঠেলতে ঠেলতে সামনে একটা দোকানের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর সেখানে বাগ্গা নামের একটা লোক গাড়ি নিয়ে আসে। দেব তার সাথে টাকা দিয়ে গাড়িটা রিজার্ভ করে সে ফার্ম হাউসে যাওয়ার জন্য। এরপর তারা সেই গাড়িতে চড়ে রওনা দেয়। তারা 4 জনের মধ্যে সাজিদের আবার শিকারের প্রতি খুব আগ্রহ ছিল, এই জন্য সে পিস্তলও সাথে নিয়ে থাকে। বাগ্গা এই বিষয়টা বুঝতে পারে, আর সে বলে যে এখান থেকে পাশে একটা জঙ্গল রয়েছে, যেখানে লোকজন তেমন যায়ই না। সেখানে আপনাদের নিয়ে যাব, চলুন, সেখানে গেলে ভালো শিকার করতে পারবেন। কিন্তু দেব সেখানে যেতে চাইছিল না, কেননা সে শিকার মোটেও পছন্দ করে না। কিন্তু সকলের জোরাজোরিতে সে রাজি হয়, আর তারা ফার্ম হাউস না গিয়ে বামের রাস্তা ধরে তারা সেই জঙ্গলের উদ্দেশ্যে যাওয়া শুরু করে। তারা জঙ্গলের অনেক ভেতরে চলে আসে। এরপর সামনে থাকা চেকপোস্টে পুলিশ তাদের আবার আটকে দেয়, আর তাদের বলে যে জঙ্গলে এখন অনেক বিপজ্জনক হয়ে উঠেছে, তাই তাদের জঙ্গলে যাওয়া যাবে না। কিন্তু তারা পুলিশকে কিছু টাকা দিয়ে জঙ্গলে যাওয়ার পারমিশনটা নিয়ে নেয়, আর তারা আবারও যাওয়া শুরু করে। তারা কিছু দূর সামনে যেতেই তাদের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সামনে থাকা আর একটা গাড়ির সাথে ধাক্কা খায়। এখানে আমরা ক্রিস ও রিয়াকে দেখতে পাই। তারা এই জঙ্গলে এসেছে, কিন্তু তাদের গাড়িটা আবার খারাপ হয়ে গেছে, সেই জন্য তারা যেতে পারছে না। তারা একে অপরের সাথে পরিচিত হয়, আর ক্রিস ও রিয়াকেও তারা লিফট দিতে চায়। যাওয়ার আগে ক্রিস তার ড্রাইভারকে বলে যে গাড়িটা ঠিক করে যেন সে গেস্ট হাউসে নিয়ে আসে। এরপর তারা গাড়িতে চড়ে কিছু দূর সামনে আসতেই ক্রিসের ড্রাইভারের উপর কোনো একটা শক্তি বা কোনো একটা প্রাণী আক্রমণ করে।
আর ক্রিস্তা একটু আন্দাজ করতে পারে। আর তারা ফিরে আসে, দেখে যে সেখানে ড্রাইভারটা ছিল না। ক্রিস গাড়ি থেকে নামতে যাবেই তখন পাগ্গা তাকে বাধা দেয় আর বলে যে আমাদের গাড়ির হেডলাইটটা এমনিতে নষ্ট হয়ে গেছে, এইদিকে আবার রাত হতেই চলেছে, তাই এখানে আমাদের বেশিক্ষণ দেরি না করে চলে যাওয়া উচিত। তাছাড়াও ড্রাইভার হয়তো নিচে পানি নিতে গিয়েছে। এরপর তারা আবারও যাওয়া শুরু করে আর কিছু সময়ের মধ্যে গেস্ট হাউস তারা পৌঁছে যায়। এরপর রাতে তারা সবাই মিলে আড্ডা দিচ্ছিল আর তাদের টুরিস্ট গাইড পান্ডে বলেছে আগামীকাল তাদের জঙ্গলে বাঘ দেখাতে নিয়ে যাবে। তারপর তারা সবাই নিজ নিজ রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর ক্রিস আবার সিগারেট খেতে বাইরে উঠে আসে। সে আবার হঠাৎ করে দেখে যে দেব আগে থেকেই পান্ডের পাশে বসে থেকে সিগারেট খাচ্ছিল। এখানে অবাক করার বিষয় হলো ক্রিস এর আগেও দেবকে সিগারেট খাওয়ার জন্য বলেছিল, কিন্তু দেব তা বারণ করে দেয়। এখন আবার দেব নিজে লুকিয়ে লুকিয়ে সে সিগারেট খাচ্ছিল। এরপর তারা সেখান থেকে চলে যায়। রাত যখন অনেক গভীর হয় ঠিক তখন কোনো একটা শক্তি, কোনো একটা প্রাণী টুরিস্ট গাইড পান্ডের উপর আক্রমণ করে আর তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন পুলিশরা তার লাশটা জঙ্গলের ভেতর কোনো এক জায়গাতে পায়, কিন্তু পুলিশ অবাক হয় যে বাঘ শিকার করেছে ঠিকই, কিন্তু তাকে খায়নি। এছাড়াও এর আগেও যারা মারা গিয়েছে ঠিক ওইভাবেও একেও মারা হয়েছে। দেব ও ক্রিসকে পুলিশরা সাবধান করে আর এখান থেকে চলে যেতে বলে তাদের। তারা পুলিশের কাছ থেকে বের হয়ে আসতেই ইশিকা আবার বলে যে সাজিদকে কোথাও পাওয়া যাচ্ছে না। ওইদিকে আমরা আবার দেখি সাজিদ জঙ্গলের গভীরে একটা খরগোশের পেছনে ছুটছে তাকে ধরার জন্য। সে খরগোশের পেছন ছুটতে ছুটতে বনের অনেক গভীরে চলে যায়। হঠাৎ করে তার পা কিছু একটার সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায় আর গড়াতে গড়াতে নিচে চলে আসে আর তার হাতে থাকা পিস্তলটাও কোথাও পড়ে যায়। সে দেখতে পায় যে সামনে জলের ধারে পিস্তলটা পড়ে আছে। সে যখনই পিস্তলটা নিতে যাবে তখন জলের ভেতর থেকে উদ্ভূত আকারে রক্ত উঠতে শুরু করে। এরপর সে দেখতে পায় যে সেখানে ওই খরগোশটাই ভেসে আছে মৃত অবস্থায়। এইদিকে দেব ও কৃষ্ণা সবাই গাড়িতে চড়ে সাজিদকে খোঁজার জন্য যাচ্ছিল। হঠাৎ করে তাদের গাড়ি আবার একটা গর্তে ঢুকে পড়ে। এরপর তার গাড়িটা ধাক্কা দেওয়ার জন্য নিচে নামে, কিন্তু তখনই তাদের উপর আক্রমণ করার জন্য কিছু একটা ঝোপের ভিতর থেকে তাদেরকে ফলো করছিল। এরপর তাদের গাড়িটা উঠে যায় আর তারা আবারও যাওয়া শুরু করে, কিন্তু তাদের ভাগ্যটা এতই খারাপ যে সামনে কিছু দূর যেতেই আবার একটা কিসের সাথে জানি ধাক্কা খেয়ে গাড়িটা থেমে যায় আর তারা দেখার জন্য দেব ও কৃষ নিচে নামে। এরপর তারা সামনে থেকে কিছু একটা আসার আওয়াজ শুনতে পায় আর তারা দেখে যে সামনে থেকে একটা বাঘ আসছিল। বাঘটি তাদের থেকে এগিয়ে আসতে লাগলে দেব তার পায়ে থাকা পিস্তলটি বের করতে লাগে আর তখনই সে একটা পাথরের সাথে লেগে পড়ে যায় আর বাঘটা তার দিকে এগোতে থাকে। দেব তখন ফাঁকা একটা গুলি ছোড়ে আর তখনই বাঘটা অনেক জোরে গর্জন করে ওঠে আর পাশের ঝোপ থেকে আরও দুইটা বাঘ সেখানে চলে আসে। দুইটা বাঘ দেব ও কৃষের দিকে এগোচ্ছিল আর একটা বাঘ এদিকে আবার গাড়ির চারপাশ দিয়ে ঘুরছিল ইশিকাদের উপর আক্রমণ করার জন্য। আর তখনই সেখানে একটা লোক আসে যার নাম ছিল কালী প্রতাপ সিং। কালী তাদেরকে বলে যে তারা গাড়ি থেকে নেমে ঠিক করেনি, তারা জঙ্গলের নিয়ম ভঙ্গ করেছে আর এসব লোকদেরকে কালী পছন্দ করে না আর তাদেরকে এখান থেকে এখনই চলে যেতে বলে। এরপর তারা সেখান থেকে চলে যেতে লাগলে রাস্তার মাঝে আবার সাজিদের গাড়ি দেখতে পায় আর সেখান থেকে তারা আবার জঙ্গলের ভেতরে তাকে খোঁজার জন্য যেতে শুরু করে। তারা জঙ্গলের অনেক ভেতরে চলে আসলে ক্রিস দেখতে পায় যে সাজিদ সামনে বসে আছে আর সে তার কাছে এগিয়ে যায়। ক্রিস যখনই সাজিদকে টাচ করে তখনই তার নিথর দেহটা সেখানে পড়ে যায় যেখানে সাজিদের মাথা ছিল না। এটা দেখে তারা ভীষণই ভয় পায় আর সেখান থেকে তারা ক্যাম্পে ফিরলে পুলিশ তাদেরকে জানায় যে তারা যেন খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। এরপর তারা রুমে যায়
এদিকে আবার ক্রিস দেবকে সন্দেহ করছিল এইসব খুনের পেছনে সে আছে ভেবে। বাগ্যা আবার রুমের বাইরে থেকে সব শুনছিল। এরপর তারা সবাই এখান থেকে চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে আছে। বিশাল আবার সেখানে তার প্রিয় বন্ধু সাজিদকে কল্পনা করে, এই জন্য সে সেখানে তাকে গাড়িতে উঠানোর জন্য হাত মেলে দিচ্ছিল। এরপর তারা যেতে শুরু করলে দেখে যে জঙ্গলের ভিতরের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, সেখানে মাটি পড়ে। আর তখনই আবার কালীর এন্ট্রি হয়। সে বলে যে জঙ্গল থেকে যাওয়ার সব রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র একটি রাস্তা বাদে, কিন্তু সেই রাস্তাটিতে অনেক বিপদ লুকিয়ে আছে। তবে সেই রাস্তা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি তারা পৌঁছে যাবে। এরপর কালী তাদেরকে ওই রাস্তার উদ্দেশ্যে নিয়ে যেতে শুরু করে। আর যাওয়ার পথে হঠাৎ করেই গাড়িটার আবার ব্রেক ফেল হয়ে যায়। আর সামনে থাকা বড় একটা গাছের ডাল গাড়ির ভেতর দিয়ে ঢুকে পড়ে, আর গাড়িটা সেই গাছের সাথেই ধাক্কা লাগে। ডালটা আরেকটু হলেই কালীর পেটের ভিতরে ঢুকে যাচ্ছিল। এরপর কালী তাদেরকে একটা নদীর ধারে নিয়ে এসে বসে, আর তাদেরকে জানায় যে গাড়ি ঠিক হওয়া অবধি তারা এখানেই থাকবে। বিশাল আবার কালীকে জিজ্ঞাসা করে যে এখানে আবার কোনো রকম বিপদ হবে না তো? তখন কালী তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকে। কিছু সময় পর ক্রিস কালীকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে যেসব মৃত্যু ঘটছে এসব আসলে কি বাঘ করছে, নাকি এর পেছনে অন্য কিছু কারণ রয়েছে? কালী তখন জানায় যে না, এসব কোনোটাই বাঘের শিকার নয়। গত কয়েক মাস থেকেই এখানে বহু লোকজন মারা গিয়েছে। এখানে একটা পাগলাটে টাইপের টুরিস্ট গাইড ছিল, তার কিছু পাগলামোর কারণে অনেক টুরিস্ট মারা গিয়েছে এখানে বাঘের শিকার হয়ে। অনেক লোকই এই জঙ্গলে আসে বিভিন্ন রকমের শিকার করার জন্য, যা ওই টুরিস্ট গাইডটা একদমই পছন্দ করতো না। এই জন্য সে বিভিন্ন পর্যটকদের নিয়ে এসে বাঘের সামনে নিয়ে যেত, আর বাঘ তাদেরকে দেখে হামলা করত। এই বিষয়টা গ্রামের লোকজন জানতে পারে, আর ওই টুরিস্ট গাইডকে ধরে তার গলায় আঘাত করে মেরে ফেলে। এরপর থেকেই তার আত্মাটা এই জঙ্গলে ঘুরে বেড়ায়, আর এইভাবে শিকার করতে থাকে। এরপর কালী তাদের খাবার আনার জন্য জঙ্গলের ভেতরে যেতে শুরু করে, আর ইশিকা সেখানে দেবের হাত জড়িয়ে থেকে ঘুমিয়ে পড়ে। দিনের বেলা পেরিয়ে গভীর রাত হয়, আর হঠাৎ করেই ইশিকার চোখ খোলে। সে দেখতে পায় যে দেবের হাতটা তাকে এখনো জড়িয়ে ধরে আছে। ইশিকা হাতটা একটু টান দিতে দেখে যে এতক্ষণ তাকে দেবের কাটা হাত জড়িয়ে ধরেছিল, আর আশেপাশে কোথাও ক্রিস, রিয়া বা বিশাল কেউই নেই। সে ভয় পেয়ে জঙ্গলের ভিতর দৌড় দেয়। এরপর সে একটা পাথরের নিচে গিয়ে বসে, যেখানে উপর থেকে রক্ত পড়ছিল। সামনে আবার জলে দেখে যে কিছু একটা ভেসে উঠছিল। হঠাৎই দেখে যে সেটা দেবেরই লাশ ছিল। এরপর ইশিকা ভয় পেয়ে ভীষণ জোরে চিৎকার করে ওঠে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এতক্ষণ যা ঘটছিল সবই তার স্বপ্ন ছিল। তারা যতটা দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে বের হয়ে যেতে চাচ্ছিল, এই জন্য তারা বাগ্যার খোঁজ করে। কিন্তু কালী বলে যে ওকে কি আর পাওয়া যাবে, ওকে হয়তো বা ওই পশুগুলোই খেয়ে ফেলেছে। এরপর বিশাল গাড়ি ড্রাইভ করে, আর সবাই গাড়িতে এসে বসে। নদীর উপরে পুরাতন একটা কাঠের ব্রিজ ছিল। ব্রিজটার উপর দিয়ে যেতেই ব্রিজটা ভেঙে গাড়িটা ভিতরে ঢুকে যায়, আর গাড়ি থেকে পেট্রোল পড়া শুরু করে। বিশাল ছাড়া বাকি সবাই গাড়ি থেকে নেমে পড়ে। এরপর গাড়িতে আগুন ধরলে বিশাল গাড়ি থেকে নদীতে লাফ দেয়। বিশাল ভাবে যে সে হয়তো মারাই গেছে। যখন দেখে যে সে বেঁচে আছে, সে অনেক খুশি হয়ে বলতে থাকে, দেব আমি বেঁচে আছি, দেব আমি বেঁচে আছি। আর তখনই গাড়িটা ব্লাস্ট হয়ে গাড়ির দরজাটা এসে বিশালের মাথায় লেগে তার মাথাটা আলাদা হয়ে যায়। দেব আর ইশিকা এই অবস্থা দেখে খুবই ভেঙে পড়ে। এরপর তারা আবারও কালীর সঙ্গে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া শুরু করে। বেশ কিছু সময় হাঁটার পর রিয়ার অনেক জল তৃষ্ণা পায়, এই জন্য সে একটা জলাশয়ের ধারে বসে পড়ে। আর তখনই হঠাৎ করে উপরে গাছ থেকে একটা লাশ পড়ে সেখানে, যেটা ক্রিসদের ড্রাইভারের লাশ ছিল। রিয়া তখন অনেক জোরে চিৎকার করে ওঠে, আর বাকি সবাইও সেখানে চলে আসে।
কিন্তু ততক্ষণে ওই লাশটা জলাশয়ে ডুবে গিয়েছিল, এই জন্য তারা আর সে লাশটাকে দেখতে পায় না। এরপর তারা আবারও চলতে শুরু করে। অনেক সময় যাওয়ার পর রাত নেমে আসে। এরপর তারা একটি কুয়োর কাছে ভাঙা বাড়িতে আশ্রয় নেয়। কালী সবাইকে একটা বিষয় বলে রাখে, তারা যেন কোনোভাবেই সে কুয়োর কাছে না যায়। এই কুয়োর নাকি ভয়ঙ্কর কোনো হিস্টোরি আছে, যারা এই কুয়োর কাছে যাবে তারা নাকি আর ফিরে আসতে পারবে না। সবাই ঘুমিয়ে পড়ে। রাতটা অনেক গভীর হয়। এই সময় আবার রিয়া জেগে যায়। তার অনেকটাই তৃষ্ণা পেয়েছে, তাই সে জল খাওয়ার জন্য বাইরে আসে। আর সে জল নেওয়ার জন্য সেই কুয়োর কাছেই চলে আসে। কালীর বলা কথাগুলো তার মনেই ছিল না। কুয়োতে এসে সে নিচের দিকে তাকালে বিশালকে দেখতে পায়। সেখানে বিশাল বসেছিল। এটা থেকে রিয়া ভীষণ ভয় পেয়ে যায়। কিছু সময় পর আবার বিশাল সেখান থেকে উধাও হয়ে যায়। রিয়া ভাবে যে এটা হয়তোবা তার মনেরই ভুল ছিল, তাই সে বালতি দিয়ে কুয়া থেকে জল উঠায় আর সেখান থেকে আবার ফিরে আসা শুরু করে। সে যখন চলে আসছিলই তখন কুয়োর বালতিটা আবার ভিতরে পড়তে লাগে, আর এই পাশের দড়িটা রিয়ার পায়ে আটকে যায় আর রিয়াকে সেই কুয়োর মধ্যে টেনে নিয়ে যায়। রিয়া সেখানেই জলে ডুবে মারা যায়। এরপর কৃষের ঘুম ভাঙলে রিয়াকে দেখতে না পেয়ে তাকে ডাকাডাকি শুরু করে। এরপর সবাই জেগে যায়। এরপর তারা খুঁজতে খুঁজতে কুয়োটার কাছে আসলে দেখে যে সেখানে রিয়ার জলের পটটা পড়েছিল। এরপর তারা কুয়োর রশিটা ধরে টানা শুরু করলেই সেখানে রিয়ার লাশটা দেখতে পায়। কৃষ সেটা দেখে ভীষণই ভেঙে পড়ে। কালী আবার ওইদিকে বলে যে আপনাদের আমি যেটাই বারণ করছি সেটাই আপনারা করছেন। এইদিকে দেব রিয়ার লাশটা দড়ি ধরে টেনে তুলছিল। তখন সে খেয়াল করে যে কুয়োর জলে তার ছায়াটা রয়েছে, কিন্তু কালীর ছায়া সেখানে নেই। সে কিছুটা আন্দাজ করতে পারে আর সে বুদ্ধি করে কালীকে বলে যে তুমি আমাদের অনেক উপকার করেছো, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা উপকার আমাদের করবে কি? কালী বলে যে হ্যাঁ অবশ্যই, করবো না কেন, আমি আপনাদের গাইড যে। তখন দেব বলে যে রিয়ার দাহ করার জন্য কিছু কাঠের প্রয়োজন। আমি এই দিকে খুঁজছি, তুমি ওই দিকে গিয়ে খুঁজে নিয়ে আসো। তারপর কালী জঙ্গলের ভিতর যাওয়া শুরু করে। এদিকে দেব দ্রুত তাড়াহুড়ো করে বিশালের সে ক্যামেরাটা বের করে আর ক্যামেরার ভিডিওতে দেখে যে ভিডিওতে সবাই রেকর্ড হয়েছে, কিন্তু কালী কোথাও নেই, শুধুমাত্র তার আওয়াজ শোনা যাচ্ছিল। তখন তারা বুঝতে পারে এই কালীই ছিল ওই পাগলাটে টুরিস্ট গাইডের আত্মা। কিছু সময় পর কালী সেখানে কিছু কাঠ নিয়ে ফিরে আসে। এসে দেখে যে সেখানে দেব কৃষ কেউই নেই। তখন সে বুঝতে পারে সে যে আসলে আত্মা সেটা তারা বুঝে ফেলেছে। তখন সে হাসতে হাসতে বলে যে পুরো গল্পটা তো শুনে যেতে। তখন সেখানে আমরা দেখতে পাই সেই দিন আসলে কি ঘটেছিল। গ্রামের লোকেরা কালীকে মেরে বাঘের ওই এলাকাতেই ফেলে এসেছিল, আর বাঘের হাতেই কালীর মৃত্যু ঘটে সেই দিন। ওইদিকে দেব কৃষ ও ইশিকা কালীর হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল। কালী তার মায়াবী শক্তি দিয়ে তাদের আটকানোর চেষ্টা করছিল। তারা তিনজনই পড়ে যায়। পড়ে গড়তে গড়তে দেব একটা গাছের শিকড়ের সামনে চলে আসে, যেটা তার চোখের ভেতরে ঢুকে যেতেই লেগেছিল। এইদিকে কৃষির উপরে একটা গাছ আবার ভেঙে পড়ে আর রিয়ার উপরে একটা বিদ্যুতের পোল পড়তে লাগে, কিন্তু দেব তাকে বাঁচিয়ে নেয়। জঙ্গলের ভিতরে পুলিশের একটা ঘর ছিল, সেখানে তারা গিয়ে দেখে ওই পুলিশটাকেও মেরে ফেলেছে কালী। এরপর কালী সেই ঘরটাকেও বিদ্যুতের খুঁটির মাধ্যমে ব্লাস্ট করে দেয়। তারা তিনজন কোনো মতে সেখান থেকে বেঁচে পালায়। এরপর তারা হাঁপাতে হাঁপাতে কোনো মতে রাস্তায় এসে দাঁড়ায়, আর সেখানে বাগ্যা ও পুলিশ অফিসার এসে তাদের গাড়িতে করে নিয়ে চলে যায়। এরপর কালী মুচকি হাসি দিয়ে বলে যে পালিয়ে গেল। এর কিছুদিন পর আবারও কয়েকজন এই জঙ্গলে আসে আর তাদের গাড়িটা খারাপ হয়ে যায়। কালী আবার তাদের গাড়িটা ঠিক করে দিচ্ছিল। একটা ছেলে তখন কালীকে জিজ্ঞাসা করে গাড়িটা ঠিক হতে আর কত সময় লাগবে। তখন কালী বলে যা নিচ থেকে জল নিয়ে আয়, আর হ্যাঁ সাবধানে যা,
আর তখনই একটা গাড়ি এসে তাকে সেখানে মেরে দেয়। কালী তখন বলে, কে আমার কথা শোনে, সাবধানে যেতে বললাম। তো এই ছিল কাল মুভি এর পুরো গল্প। একটা জঙ্গল, রহস্যময় মৃত্যু আর অশুভ শক্তির ভয়ঙ্কর খেলা। শেষ পর্যন্ত কে বাঁচলো আর কে হারিয়ে গেল সেই অভিশপ্ত জঙ্গলের অন্ধকারে, সেটাই এই সিনেমাটাকে আরও রহস্যময় করে তুলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার হরর মুভি লাভার বন্ধুদের সাথে। আর এমন আরও ভয়ঙ্কর মুভি এক্সপ্লেনেশন দেখতে সাবস্ক্রাইব করে রাখুন অপরিচিত ক্যামেরা। আজকের মতো এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো রহস্যময় হরর মুভির সাথে।